হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালোই আছে। তো আজকে থেকে শুরু হতে যাচ্ছে আপনাদের জিওগ্রাফি কোর্সটি। আশা করছি আমাদের জার্নিটা বেশ ভালোই কাটবে। তাহলে চলুন শুরু করা যায়। তাহলে প্রথমেই আমরা দেখে নিই যে কোনো সাবজেক্টে পড়া শুরু করার আগে যেটা জানা দরকার সেটা হচ্ছে কোন টপিক থেকে কি ধরনের প্রশ্ন আসে, কিভাবে আমরা কম ইফোর্ট দিয়ে খুব ভালো একটা নাম্বার পেতে পারি। তাহলে সেটা অ্যানালাইসিস করার জন্য প্রথমে আমাদের সিলেবাস সম্পর্কে জানতে হবে। সিলেবাস সম্পর্কে জানতে গেলে প্রথমে আমরা দেখব যে বিসিএস এ 200 নম্বরের মধ্যে 10 নম্বর নির্ধারণ করা থাকে এই ভূগোলের জন্য। এবং এই প্রশ্নগুলো কোথা থেকে এসে থাকে? এই প্রশ্নগুলো আসে হচ্ছে পিএসসি কর্তৃক নির্ধারিত যে 5টা চ্যাপ্টার রয়েছে সেই 5টা চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো আসে এবং প্রত্যেক চ্যাপ্টার থেকে 2 নাম্বার করে বরাদ্দ থাকে। তাহলে এর মধ্যে আবার বেশ কিছু টপিক আছে যেগুলো থেকে প্রতিবার প্রশ্ন আসে। তাহলে সেই টপিকগুলোর উপর বেশি করে গুরুত্ব দিয়ে আমাদেরকে পড়ে যেতে হবে, যাতে করে আমরা খুব ভালো একটা মার্কস পেতে পারি। এবং এক্ষেত্রে আপনাদের এত চ্যাপ্টার দেখে আপনাদের ভয়ের কিছু নেই, কারণ ইতিমধ্যেই আপনারা বেশ কিছু টপিক বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী এসব কোর্সগুলোতে পড়ে ফেলেছেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা শুরু করব প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেটা দিয়ে। সেটা হচ্ছে কি ভৌগোলিক অবস্থান, সীমানা, পরিবেশ, আর্থসামাজিক ও ভূরাজনৈতিক গুরুত্ব নিয়ে। তো তাহলে চলুন প্রথমে আমরা দেখে নিই এই চ্যাপ্টার থেকে কেমন প্রশ্ন আসে। তাহলে দেখা যাচ্ছে প্রত্যেক বছরে কিন্তু 1 নাম্বার 2 নাম্বার করে প্রশ্ন এসেছে এবং 10 নাম্বারের মধ্যে 1 নাম্বার কিংবা 2 নাম্বার কিন্তু খুব একটা কম না। তাহলে বলাই যায় যে আমরা এই চ্যাপ্টারটা ভালোভাবে পড়ে ফেললে আমরা 1-2 নাম্বার সিকিউর করে ফেলতে পারবো। তাহলে চলুন আমরা একটু দেখে আসি যে কোয়েশ্চেন প্যাটার্নটা কিরকম হয়, অর্থাৎ কি কি টপিক থেকে প্রশ্ন আসে। যেমন দেখুন, আন্তর্জাতিক সীমানা থেকে, রামসার সাইট, তারপর হচ্ছে উঁচু ভূমি, নিচু ভূমি, ভৌগোলিক অবস্থান কোনটি বাংলাদেশের, ভারতের সাথে সীমানা কতটুকু, ছিটমহল, এই বিষয় নিয়ে। তাহলে আমরা বুঝতে পারছি যে কোন কোন টপিকে আমাদেরকে বেশি জোর দিতে হবে। তাহলে চলুন প্রথমে শুরু করা যাক একটু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা দিয়ে। তাহলে প্রথমে আমরা শুরু করি ভূগোলের ধারণাটা কোথা থেকে এসছে। ভূগোল শব্দটা এসছে মূলত ইংরেজি জিওগ্রাফি শব্দ থেকে, যেখানে জিও শব্দের অর্থ ভূ বা পৃথিবী এবং গ্রাফি শব্দের অর্থ হচ্ছে বর্ণনা, মানে জিওগ্রাফি শব্দের অর্থ হচ্ছে পৃথিবীর বর্ণনা। এই জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটোস্থেনিস এবং প্রাচীনতম ভূগোল বইটির নাম হচ্ছে হেরোডোটাস। এখন চলুন আমরা কথা বলি বাংলাদেশের অবস্থান এবং আয়তন নিয়ে। আমরা জানি এবং পাশের চিত্রে দেখলেও আমরা বুঝতে পারবো যে বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থান করছে। এবং আমরা ছোটবেলা থেকে কিন্তু সবাই পড়তে অভ্যস্ত যে বাংলাদেশের মোট আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। কিন্তু আস্তে আস্তে আমাদের প্রশ্ন আপডেট হচ্ছে, তাই আমাদেরকে এই প্রশ্নটা মাইলেও জানা থাকতে হবে, অর্থাৎ বর্গ মাইলে কত হয়। বর্গ মাইলে হিসাব করলে সেটা হয় 56,977 বর্গ মাইল। এবং আমরা জানি ছিটমহল যে সমস্যাটা আমাদের ছিল সেই ছিটমহল সমস্যার সমাধানের পর বাংলাদেশের সাথে বেশ কিছু অংশ কিন্তু যুক্ত হয়েছে। সেই অংশ যুক্ত হওয়ার পর বাংলাদেশের বর্তমান যে আয়তন সেটা হচ্ছে 1,47,610 বর্গ কিলোমিটার। আমরা তো এতক্ষণ ধরে জানলাম যে বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত, কোন দিকে অবস্থিত, কিন্তু বাংলাদেশের এক্সাক্ট লোকেশন জানার জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ সম্পর্কে। বাংলাদেশের অক্ষাংশ হচ্ছে 20°34' উত্তর থেকে 26°38' উত্তর অক্ষরেখার মধ্যে এবং দ্রাঘিমাংশ হচ্ছে 88°01' পূর্ব থেকে 92°41' পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে। এবং পাশের চিত্রটাতে হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না, আপনারা নিজেদের ম্যাপটা একটু খুলে পড়বেন, তাহলে দেখবেন ভালোভাবে বুঝতে পারবেন যে এটার সীমানাটা একটু ভালোভাবে দেখলে আপনাদের মনে গেঁথে যাবে। এরপর চলুন দেখি আমরা বাংলাদেশের সীমান্তবর্তী দেশ। বাংলাদেশের সীমান্তবর্তী দেশ রয়েছে দুইটি, সেটা হচ্ছে একটা ভারত আর একটা হচ্ছে মায়ানমার। তো এই ভারত আর মায়ানমারের যে সীমান্ত দৈর্ঘ্য রয়েছে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে এই মোট সীমান্ত দৈর্ঘ্য কিন্তু একটা জানলে হবে না, বরং যে আমাদের দুইটা সোর্স থেকে যে দুইটা দেওয়া হয়েছে দুটোই আমাদের জানতে হবে। অর্থাৎ বিজিবি কর্তৃক যে যেটা দেওয়া হয়েছে এবং আরেকটা মাধ্যমিক ভূগোল কর্তৃক যেটা দেওয়া হয়েছে। তাহলে বিজিবি কর্তৃক পরিমাপ করার পর যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 5,138 কিলোমিটার এবং মাধ্যমিক ভূগোল বই অনুযায়ী 4,711 কিলোমিটার। এরপরে বলা যায় বাংলাদেশের সমুদ্র সীমা নিয়ে। বাংলাদেশের সমুদ্র সীমা হচ্ছে 200 নটিক্যাল মাইল পর্যন্ত, যেখানে মহীসোপানের দৈর্ঘ্য রয়েছে 354 নটিক্যাল মাইল এবং ভারতের সাথে সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে 4,156 কিলোমিটার বিজিবি অনুযায়ী এবং 3,715 কিলোমিটার হচ্ছে মাধ্যমিক ভূগোল বই অনুযায়ী।
অনুরূপভাবে মিয়ানমারের ক্ষেত্রে যখন আমরা সীমান্ত দৈর্ঘ্য বিজিবি সূত্র অনুযায়ী হিসাব করব তখন সেটা হবে 271 কিলোমিটার এবং মাধ্যমিক ভূগোল বই অনুযায়ী 280 কিলোমিটার। এরপর চলুন আমরা দেখি মুক্তিযুদ্ধকালীন আর মুক্তিযুদ্ধ পরবর্তী যে পরিবর্তনটা এসছে। মুক্তিযুদ্ধকালীন জেলা ছিল 17টি এবং বিভাগ ছিল 4টি, আর সেটা বর্তমানে হয়ে দাঁড়িয়েছে বিভাগ 8টি এবং মোট জেলা হচ্ছে 64টি। আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বিভিন্ন স্থানের ভৌগোলিক উপনাম, যেমন বাংলার ভেনিস বলা হয়ে থাকে বরিশালকে, নোয়াখালীর পূর্ব নাম হচ্ছে শ্রীহট্ট, আর দিনাজপুরের পূর্ব নাম হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড। তো এরকম আরো অনেকগুলো নাম আছে, আপনারা একটু সেগুলোতে চোখ বুলিয়ে নিতে পারেন। তারপর চলুন দেখি সীমান্তবর্তী জেলা সম্পর্কে। ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের জেলা রয়েছে 30টি, আর মিয়ানমারের সীমান্তবর্তী বাংলাদেশের জেলা রয়েছে 3টি। তাহলে এবার বলুন তো আপনারা যে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মোট কতটি? অনেকে এটাকে ভুল করে 30 আর 3 যোগ করে এটাকে 33টি বলে ফেলেন, কিন্তু আসলে এটা হচ্ছে 30 যোগ 3 সমান 32 এটাতেই হয়, কারণ আমাদের এই ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা কমন জেলা আছে, সেটা হচ্ছে রাঙামাটি। তারপর চলুন দেখি সীমান্তবর্তী বিভাগ ও জেলা। তাহলে এই জিনিসটাও আপনারা ম্যাপ দেখে পড়লে সবচেয়ে ভালো হবে, এবং পাশের চিত্রটাতে আপনারা আপাতত দেখতে পারেন যে এখানে সীমান্তবর্তী বিভাগ রয়েছে মোট 6টি। আমরা একটু সিরিয়াল করে পড়ে যাই। সেটা হচ্ছে কি খুলনা, রাজশাহী, রংপুর, তার পাশে রয়েছে ময়মনসিংহ, তার পাশে রয়েছে সিলেট, এবং তার একটু নিচে রয়েছে চট্টগ্রাম। এবং আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের জেলা কয়টি? সেটা হচ্ছে 9টি। তারপর চলুন দেখি বাংলাদেশের সীমান্তবর্তী ভূখণ্ডগুলো কি কি। তো বাংলাদেশের সীমান্তবর্তী বিভিন্ন ভূখণ্ড রয়েছে, আমরা যেমন এতক্ষণ ধরে বিভাগ পড়লাম, জেলা পড়লাম, কিন্তু প্রশ্ন একটু ডিপ থেকে করতে হলে উপজেলা কিংবা স্থানও অনেক সময় প্রশ্ন আসে। তাহলে এই যে সীমান্তবর্তী জেলা, উপজেলা, স্থান, বিভাগ এগুলো সম্পর্কে একটা সম্যক ধারণা থাকাটা খুবই জরুরি। তাই বলা যায় আমরা যদি এই ছকটা একটু আত্মস্থ করে নিতে পারি তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এক্ষেত্রে সর্ব দক্ষিণ পশ্চিমের থানা কোনটি? এই সর্ব দক্ষিণ পশ্চিমের থানা হচ্ছে শ্যামনগর। তাহলে চলুন এবার আমরা দেখি ছিটমহল সমস্যা এবং তার সমাধান নিয়ে। আমরা তো জানি যে ছিটমহল হচ্ছে একটি দেশের ভৌগোলিক সীমানা, যেটা সেই দেশ থেকে বিচ্ছিন্ন এবং অন্য দেশের অভ্যন্তরে অবস্থান করছে। কিন্তু এটাকে যদি আমাদের অনেকের মনে প্রশ্ন আসে যে ভাগ করার সময় সোজা ভাগ করে ফেলতে পারলো না, শুধু শুধু এই সমস্যাটা করার কি দরকার ছিল? আসলে ব্যাপারটা হচ্ছে ওনার কোনো দোষ নেই। এইটা ভাগ করা হয়েছে তৎকালীন যে শাসনকর্তার বিভিন্ন ভিন্ন ভিন্ন রাজ্য তারা শাসন করতেন, সেই এলাকা অনুযায়ী আসলে দেশ ভাগ করা হয়েছিল। তো এই অনুযায়ী যে ছিটমহল সমস্যার উদ্ভব হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, তো এইটা সমাধানের লক্ষ্যে মুজিব ইন্দিরা চুক্তি স্বাক্ষর করেন 16ই মে 1974 সালে, এবং এই চুক্তিটি এতদিন চুক্তিতেই সীমাবদ্ধ ছিল, যেটা কার্যকর করা হয়েছে 1 আগস্ট 2015 সালে। ছিটমহলটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের জন্য, কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। কিরকম? যেমন দেখুন, প্রথম বাংলাদেশে পতাকা উত্তোলন করা হয়েছিল কোথায়? সেটা হচ্ছে কুড়িগ্রামের দশিয়াছড়া ছিটমহলে। আর দশিয়াছড়া ছিটমহলের বর্তমান নাম যেটা, সেটা হচ্ছে মুজিব ইন্দিরা ইউনিয়ন। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ ছিটমহল হচ্ছে 3 বিঘা করিডোর, যেটা লালমনিরহাটে তিস্তা নদীর পাড়ে অবস্থিত, এবং এটা পূর্বে ছিল ভারতের মালিকানাধীন, যেটা পার করে বাংলাদেশের ছিটমহল দহগ্রাম ও আঙ্গরপোতাতে যেতে হতো। কিন্তু ছিটমহল বিনিময়ের পর ভারত এই 3 বিঘা করিডোরের বিনিময়ে বাংলাদেশের বেড়ুবাড়ি ছিটমহলের মালিকানা নেয়। এবং এই 3 বিঘা করিডোর সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, ভারত এই 3 বিঘা করিডোর খুলে দিয়েছিলেন 26 জুন 1992 সালে, এবং এই 3 বিঘা করিডোরের আয়তন হচ্ছে 178 × 85 কিলোমিটার। বাংলাদেশের সর্ববৃহৎ ছিটমহল কোনটি বলুন তো? পাশের ছবিতেই তো আপনারা দেখতে পাচ্ছেন যে আঙ্গরপোতা এবং দহগ্রাম। তো এই আঙ্গরপোতা ও দহগ্রাম যেটা, সেটা হচ্ছে লালমনিরহাটের জেলাধীন পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী ভারতের অভ্যন্তরে অবস্থিত। এবার চলুন আমরা দেখে নিই আমাদের সেই বঙ্গোপসাগর সম্বন্ধে। তাহলে বঙ্গোপসাগরটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কিছু ছাকা ছাকা তথ্য বলা যায়। এই তথ্যগুলো কি কি? যেমন বঙ্গোপসাগরের আয়তন কত? প্রায় 22 লক্ষ বর্গ কিলোমিটার। এর গড় গভীরতা হচ্ছে 8500 ফুট, এবং এটা যদি আমরা মিটারে বলি তখন সেটা হয়ে যাবে 2600 মিটার। এটার উপকূলীয় দেশ রয়েছে 5টি, সেগুলো হচ্ছে কি কি? বাংলাদেশ, ভারত, মিয়ানমার, থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা। পাশের ছবিতে দেখলেই কিন্তু আপনারা সেটা ভালোভাবে বুঝতে পারবেন। এরপর আসছে সোয়াচ অফ নো গ্রাউন্ড, যেটা সম্বন্ধে আমরা সবাই জানি, যেটা বঙ্গোপসাগরের একটা খাত, এবং এই খাদের অন্য নাম হচ্ছে গঙ্গা খাত।
এই মহীসোপানের কিনারায় এই খাতের গভীরতা হচ্ছে প্রায় 1200 মিটার পর্যন্ত। এরপর চলুন আমরা দেখে নিই নানটি ইস্ট রেজ নামে আরেকটা অবয়বের সাথে। এটা ভারত মহাসাগরের একটা গুরুত্বপূর্ণ অবয়ব এবং বঙ্গোপসাগর গঠিত হওয়ার পর প্রাথমিক কালে এটি অস্তিত্ব লাভ করেছিল। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সবাই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।